ভাবলো যে শুধু দান খয়রাতি করে পদ্ধতিগুলো চালানো যায় না। সিন্ডিকেট একটা খুব বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং এই ঔদ্ধত্য অর্থাৎ একটা ছোট বাড়ি করতে গেলে কিংবা বাড়ির ভেতরে কোনো একটা কনস্ট্রাকশন করতে গেলে তৃণমূলের যারা লোকাল লিডার আছে, বিশেষ করে সিন্ডিকেট আছে, এটা খুব বড় রিজন কিন্তু, এবং মানুষ এটাকে ভালো চোখে নেয়নি। এটা নিয়ে আপনার 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 ভুল তো নিশ্চয়ই ছিল। এই যে এক ধরনের সিন্ডিকেট তৈরি হয়েছিল, সেই ভুল তো তার খেসারত দিতে হবে। তো মানুষ দিয়েছে, আমি ভুল করছি তা আমাকেই খেসারত দিতে হবে, পাড়ার লোক এসে খেসারত দেবে না। সেখানে ক্রিয়েটিভ যে সমস্ত ক্রিয়েটিভ জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো সেগুলো কিন্তু বারবার বলছি, ওইগুলো কিছু পাইয়ে দেওয়া রাজনীতি করে হয় না। কিন্তু আমরা যেভাবে কাজ করেছি, বিশেষ করে আমি তো কর্পোরেশনের সাথে যুক্ত, কর্পোরেশনের যেভাবে কাজ করেছি, আমার মনে হয় খুব কম এলাকায়, ভারতবর্ষের খুব কম এলাকায় এই কর্পোরেশনের এই পরিষেবাগুলো আমরা দিতে পেরেছি। আপনারা দেখছেন কেটিভি বাংলা, আপনাদের সঙ্গে আমি শান্তনু। বিধানসভা নির্বাচন শেষ হয়ে গেছে, আপনারা প্রত্যেকে জানেন। বাংলায় প্রথমবার বিজেপি সরকার এসছে, বিপুল জনসমর্থন নিয়ে 207টা সিট জিতে বিজেপি সরকার গঠন করেছে। কিন্তু তৃণমূল এত কাজ করার পরও, তৃণমূল নেতৃত্ব যা বলেছে, এত কিছুর পরও তৃণমূল হারলো কেন, এবং এইভাবে হারলো কী করে? যে 80টা মাত্র সিট, আগের বিধানসভায় কটা পেয়েছিল আপনারা জানেন, 200+, যেখানে মুখ্যমন্ত্রী বলেছিলেন 226, সেখান থেকে 80 মানে 3 ফিগারও কিন্তু পৌঁছতে পারেনি। কারণ কি? আমরা কথা বলছি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের মুখপাত্র থেকে, নেতা থেকে যারা আছেন, তাদের সঙ্গে কথা বলছি, এবং এই হার তারা কিভাবে দেখছেন সেটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আজকের পর্বে, আজকের এপিসোডে আমরা কথা বলবো 1 নম্বর বড়ো চেয়ারম্যান, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন কেএমসির 1 নম্বর বড়ো চেয়ারম্যান এবং 5 নম্বর ওয়ার্ডের খুব জনপ্রিয় পৌরপিতা তরুণ সাহার সঙ্গে। তিনি কি বলছেন এই হার নিয়ে? তিনি খুব পপুলার ফেস কিন্তু এই তার ওয়ার্ডে, এবং আপনাদের জানিয়ে রাখি 5 নম্বর ওয়ার্ডে কেএমসির এখানে যিনি তৃণমূলের প্রার্থী ছিলেন অতীন ঘোষ, তিনি কিন্তু 1000 ভোটে হেরে গেছেন। কিন্তু এই হারের কারণ কি? তরুণদার কাছে যাব এবং আগামী দিনে তার কী পরিকল্পনা রাজনৈতিক এবং কর্মকাণ্ডে আপনার সামনে তুলে ধরবো। তরুণদা, আপনাকে কেটিভি বাংলা স্বাগত। আমি প্রথমেই যেটা দিয়ে শুরু করলাম, যে এত কিছু কাজ করার পরও, যেখানে এত জনসমর্থন, মহিলা ভোট, লক্ষ্মীর ভাণ্ডার, যুবক ভাতা একদম লাস্টে যেটা হলো, এরপরও এই ফলাফল কী করে তরুণদা? দেখো, মূলত আমি যেটা বলি, মানুষের একটা সময় অবধি আমাদের উপর আশীর্বাদ ছিল। কোনো কারণে হয়তো মানুষের কাছে ভুল বোঝাবুঝির একটা কোনো জায়গা তৈরি হয়ে গেল, যেখানে মানুষ ভাবলো যে শুধু দান খয়রাতি করে পদ্ধতিগুলো চালানো যায় না। সেখানে ক্রিয়েটিভ যে সমস্ত ক্রিয়েটিভ জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো সেগুলো কিন্তু বারবার বলছি, ওইগুলো কিছু পাইয়ে দেওয়া রাজনীতি করে হয় না। কিন্তু আমরা যেভাবে কাজ করেছি, বিশেষ করে আমি তো কর্পোরেশনের সাথে যুক্ত, কর্পোরেশনের যেভাবে কাজ করেছি, আমার মনে হয় খুব কম এলাকায়, ভারতবর্ষের খুব কম এলাকায় এই কর্পোরেশনের এই পরিষেবাগুলো আমরা দিতে পেরেছি। এবং আমাদের ডেপুটি মেয়র থেকে শুরু করে ডেপুটি মেয়র তো একটা অসাধারণ কাজ করেছিল কোভিডের সময় অসাধারণ কাজ করেছিল। এবং কোভিডের সময় বয়স্ক মানুষরা যেভাবে টিকাকরণ করতে এসেছিল, সেটা দেখবার মতো। মানে এমন কোনো লোক ছিল না যে 1 থেকে 9 নম্বর, আমি তো 9 নম্বর ওয়ার্ড অবধি দেখাশোনা করি, 1 থেকে 9 নম্বর ওয়ার্ডের কোনো জায়গা ছিল না যেখানে মানুষ টিকা দিতে এসছে এবং পায়নি। এটা তো একটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। মানুষের জীবন মৃত্যুর সঙ্গে লড়াই ছিল সেটা কোভিডটা। সেখানে তো সবচেয়ে ভালো কাজ করেছিল কলকাতা কর্পোরেশন। তার সাথে সাথে মাননীয় মহানাগরিক আমাদের ফিরহাদ হাকিম সাহেব, তিনিও বিভিন্নভাবে বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যম দিয়ে কিন্তু আমাদের দলকে প্রজেক্টেড করতে পেরেছিল। এটা মাথায় রাখতে হবে, কর্পোরেশন একটা পরিষেবা দেওয়ামূলক সংস্থা। এখানে কিন্তু পাইয়ে দেওয়ার রাজনীতি নয়। সাধারণভাবে মানুষকে আমরা যে কোনো পরিষেবা, যখনই যে পরিষেবা এসছে বা মানুষ বিপদে পড়েছে, তখন সবচেয়ে প্রথম থাকে কর্পোরেশনের লোকেরাই। কিন্তু তরুণদা, স্বাভাবিকভাবে এত কিছু করার পরেও, এত কিছু কর্মকাণ্ডর কথা আপনি বললেন, এ সত্ত্বেও এই রেজাল্ট এবং এই ফলাফল, যে মার্জিনে আপনার কাশীপুর বেলগাছিয়ার প্রার্থী হেরেছেন, এরপরও কী করে আপনার ওয়ার্ডে ট্রেল করে? আমার মনে হয় 2006 সালে যখন প্রথম মালা সাহা যেতে মাত্র 500 কত ভোটে জিতেছিল, আর তখন শেষ কথা বলতো সিপিএম। সেই পরিস্থিতির মধ্যেও মালা সাহা জিতেছিল এবং 4টে মাত্র ওয়ার্ডে ঘটনা। কিন্তু সেখানে দেখা গেছে যে 230 হচ্ছে বামপন্থীদের, আর আমাদের 29টা।
সেখানে মালাশা একজন। মালাশা তার আগে একবার মাত্র বিধায়ক কাউন্সিলর হয়েছিল। তো সেই কাউন্সিলর সমস্ত কিছু বাধা বিপত্তি কাটিয়ে সেখানেও নিশ্চয়ই বামপন্থীদের মধ্যে কোথাও কোনো ক্ষোভ ছিল। তাই সেই ক্ষোভের কিছু ক্ষোভ থাকে বা ভুল ভ্রান্তি থাকে, যেটা আমরা অনেক সময় ওভারলুক করে যাই। সেই ওভারলুকের ফসল হলো মালাশা জিতে আসা। তারপরে এবার 41,000 ভোটে জিতলো 2011 সালে। তারপরে এবারে 26,000 ভোটে জিতলো। পরের বারে কোনো কারণে মালাশার কোনো কারণে হয়তো দল তাকে টিকিট দেয়নি, তার মানে এই নয় যে আমরা দল ছেড়ে অন্য কিছু করব, এই ভাবনা আমরা কোনোদিন ভাবিনি। বেশ, তরুণদা, এখানে কিন্তু আমরা যাদের সাথে কথা বলেছি তৃণমূলেরই, তারা বলছেন যে সিন্ডিকেট একটা খুব বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে এবং এই ঔদ্ধত্য, অর্থাৎ একটা ছোট বাড়ি করতে গেলে কিংবা বাড়ির ভেতরে কোনো একটা কনস্ট্রাকশন করতে গেলে তৃণমূলের যারা লোকাল লিডার আছে, বিশেষ করে সিন্ডিকেট আছে, এটা খুব বড় রিজন কিন্তু, এবং মানুষ এটাকে ভালো চোখে নেয়নি। এটা নিয়ে আপনার নিশ্চয়ই ভুল তো নিশ্চয়ই ছিল। এই যে এক ধরনের সিন্ডিকেট তৈরি হয়েছিল, সেই ভুল তো তার খেসারত দিতে হবে। তো মানুষ দিয়েছে, আমি ভুল করছি তা আমাকেই খেসারত দিতে হবে, পাড়ার লোক এসে খেসারত দেবে না। এই জুলুমটা অত যাই করুক, আমাদের দেখুন, আমার তো প্রায় 35 বছর হয়ে গেছে। আমার ক্ষেত্রে কবে আজ পর্যন্ত কোনোদিন কোনো এই জুলুম করে কোনো রাজনীতি আমার মনে হয় না 5 নম্বর ওয়ার্ডে কেউ বলবে। টিকিট বন্টন নিয়ে তরুণদা কিন্তু বিস্তর অভিযোগ, এবং অনেকে বলছেন যে যেভাবে প্রার্থীরা এই আইপ্যাকের ক্ষেত্রে বলছে তারা, যে পুরো কন্ট্রোলটাই রায় ছিল কিন্তু আইপ্যাকের হাতে, এবং তারাই তৃণমূলকে কিন্তু আজকে হারিয়ে দিয়ে চলে গেল। এ নিয়ে আপনি কী বলবেন? আবার বলছি যে মূল ব্যাপারটা মাথায় রাখতে হবে, আইপ্যাক একটা মেথডিক্যাল সিস্টেম। সেই মেথডিক্যাল সিস্টেমটা আমাদের কাছে কোনো কারণে অ্যাকসেপ্টেন্স আসেনি সাধারণ মানুষের কাছে। সে একটা এ তো দিতেই হবে, ক্ষতিপূরণ তো দিতেই হবে। আইপ্যাক যেভাবে চেয়েছিল সেটা তো বাস্তব ফরমেশন এটা নয়। বাস্তব ফরমেশন ম্যান কন্ট্যাক্ট, যেটা ম্যান কন্ট্যাক্টের থেকে আমরা ইন্ডিভিজুয়াল কন্ট্যাক্টের মধ্যে যাওয়া উচিত ছিল, বা যে কোনো অবস্থায় এমন কিছু বোঝানোর দরকার ছিল যে হ্যাঁ আইপ্যাকও পারে মানুষকে মোটিভেট করতে। সেটা হয়নি। মানে কোনো একটা জায়গায় আপনি বলছেন যে পুরো নিয়ন্ত্রণটা একটা কোম্পানি, যেটা মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী বলছেন। মোটিভেশনটা হয়নি, মানুষ মোটিভেট হয়নি। এর মূল কারণ কি? আপনি শুধুমাত্র ঔদ্ধত্য, সিন্ডিকেট এবং অনুন্নয়ন বলছেন? না, আমি বললাম সমস্ত পদ্ধতির বিপরীত প্রতিক্রিয়া আছে। আমরা যেমন মানুষের জন্য ভালো করেছি, কিছু জায়গা তো নিশ্চয়ই খারাপ হয়েছে, মানুষের কাছে কোথাও লেগেছে, সেই খারাপের প্রতিফলন রয়েছে। একটা সময় বললাম তো 2011 সালে যখন আমরা জিতি, ম্যাসিভ ভোটে জিতি, বললাম তো মালাশা জিতেছিল 500 কত ভোটে, সেটা বেড়ে গিয়ে হয়ে গেল 41,000। তো সেখানে কোথাও না কোথাও তো এই পরিস্থিতিগুলো, মানে আপস অ্যান্ড ডাউনস আছে রাজনীতিতে, তার শিকার এটা। তরুণদা, এবার যেহেতু সব চেঞ্জ হয়ে গেছে, ইতিমধ্যে নতুন সরকার, আপনি বড় চেয়ারম্যান, আগামী দিনে আপনার রাজনৈতিক কর্মকাণ্ড, রাজনৈতিক প্ল্যানিং কীভাবে ভাবছেন? মূলত দল যদি স্বীকৃতি দেয় আবার, তাহলে নিশ্চয়ই কিছু না কিছু ভেবে দেখব। আমরা বলছি যে আমরা মেজর কাজটা করি কিন্তু পরিষেবা দেওয়ার কাজটা। বিরাট কিছু ডিজাইন আমি তৈরি করতে পারি না। পরিষেবা দিতে গিয়ে যা প্রয়োজনীয়তা আছে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ, যেটা বলে আমাদের বাংলায় একটা প্রতীত কথা আছে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ একটা কাউন্সিলরকে করতে হয়। বেশ, এবার যেটা জিজ্ঞেস করবো তরুণদা, অনেকে বলছেন কিন্তু টিকিট নিয়ে, আগে প্রশ্নটা করলাম আপনাকে, এরকম নাকি টিকিট বিক্রি হয়েছে, মানে যারা টিকিট পাওয়ার যোগ্য তাদেরকে না দিয়ে আইপ্যাকই টোটাল টিকিট বন্টন করেছে এবং ভুল মানুষকে টিকিট দিয়েছে এবং সেখানে ব্যবসা হয়েছে, এরকমও কিন্তু তৃণমূলের মুখপাত্র থেকে, প্রাক্তন মুখপাত্র থেকে প্রত্যেকে বলছেন। আপনার প্রতিক্রিয়া? আমি প্রথমেই বলেছিলাম না, 2021 সালে যখন মালাশা টিকিট পায়নি, তখন মালাশা আমাকে একটি মাত্রই কথা বলেছিল যে পৃথিবীর রসাতলে গেলেও তুমি তৃণমূল ছেড়ে যাবে না, ব্যাস, দ্যাটস অল। 3বারের এমএলএ, 2বারের কাউন্সিলর, সে কিন্তু আমাকে একটাই জাস্ট রিকোয়েস্ট করেছিল, পৃথিবীর রসাতলে গেলেও তুমি তৃণমূল ছেড়ে যাবে না। খুব স্বাভাবিকভাবে আমরা তো প্রায় বলতে পারি, এখনকার তো সমাজ ব্যবস্থাটা অন্যভাবে পাল্টে গেছে, একদম পুরো টোটাল একটা ছোট্ট সিস্টেমের মধ্যে ঢুকে গেছে। ছেলে থাকে না, নাতি থাকে না, সবাই ব্যাঙ্গালোরে থাকে। আর ব্যাঙ্গালোরের এই যে কম্পিউটারাইজেশনটা, সেটা তো আমরা একটা যে বয়সে করা উচিত ছিল 80-র দশকে, করতে পারিনি। তার ফলশ্রুতি আজকে হয়েছে 90% যারা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড এডুকেশন নিয়েছে তারা পশ্চিমবাংলার বাইরে চলে গেছে। তাহলে আমাদের এখন পরিবারটা তো সব নিউক্লিয়াস পরিবার হয়ে গেছে। আমরা এই এত বড় বাড়িতে 2 জন মাত্র থাকি, আমার দাদা থাকে না, আমার প্রত্যেকের পরিবারই ভাঙতে আমরা 4 ভাই বোন, তাতে প্রত্যেকের পরিবার ভাঙতে একটা সময় 18 জন ছিলাম, এখন 8 জনও নেই।
বেশ, শেষ প্রশ্ন করবো তরুণদা, যে তৃণমূল নেতৃত্ব বলছে কিন্তু যে এটা হার নয়, যে ম্যান্ডেট এসছে এটা কোনো মতেই হার নয়, হারিয়ে দেওয়া হয়েছে জোর করে, সুপ্রিম কোর্টে তারা মুভ করেছে এসআইআরের ব্যাপার নিয়ে, এবং বলছেন যে এই হারকে আমরা মানবো না, আমরা ফাইট করব, এবং মুখ্যমন্ত্রী কিন্তু রেজিগনেশন দেননি। না দেখুন, এগুলো একটা অন্য ডেপথ আছে, কিন্তু বাস্তব আমি যেটা বলার চেষ্টা করছি যে মানুষের ম্যান্ডেট একটা এসছে, সেটা কতটা পাওয়া উচিত ছিল কতটা পাইনি সেটার ব্যাপার আলাদা, কিন্তু ম্যান্ডেট একটা এসছে সেটা পুরোটাই আমাদের ফেভারে ছিল না। না, এটা কোনো একটা জায়গায় এই যে হার না মানা, এটা কি উদ্ধত্ত নয়? আবার বললাম যে আপনারা তো জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা নিজস্ব করিশ্মা আছে, সেই করিশ্মা আজ নয়, আমরা বহু যুগ আগে থেকেই দেখছি। তো সেইখানে কোথাও যদি ভুলপ্রান্তি হয়ে থাকে তো তিনি সেই লড়াইটা তো করবেনই। বেশ, আগামী দিনে তৃণমূল কংগ্রেস, আপনার কর্মী যারা আছেন আপনার ওয়ার্ডে, আপনি এখনও পৌরপিতা এবং চেয়ারম্যান, কী বার্তা দেবেন? হয়তো একই কথা বলবো যে মানুষকে সার্ভিস দিয়ে আজকে আমরা এই জায়গায় এসেছি, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন চিফ মিনিস্টার আমরা পেয়েছিলাম, বা আন্দোলন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যেসব আন্দোলন করেছে এটা অসাধারণ আন্দোলন, সেই আন্দোলন থেকে তো আমরা বামপন্থী সরিয়ে এসেছিলাম তো এই জায়গায়। তাহলে আজকের দিনেও নিশ্চয়ই আমাদের কাছে সেই বার্তা আসবে, যে বার্তা আমাদের আগামী দিনে আমাদের অ্যাকসেপ্ট করবে মানুষ। আরও একটা জিনিস, সেটা না জিজ্ঞেস করলে নয় তরুণদা, রাতারাতি যেদিনকে রেজাল্ট বেরোলো সেদিনকে আপনার দলে যারা ছিল তারা মুখে গেরুয়া আবির মেখে হাতে বিজেপির ঝান্ডা নিয়ে তারা কিন্তু জয় শ্রীরাম বলতে শুরু করে দিল। আপনাদেরই কর্মী, আগের দিন পর্যন্ত আপনাদের বুথ এজেন্ট পর্যন্ত এরকম ছিল। এটা কী ধরনের জিনিস, আপনি কীভাবে দেখবেন? এটা যেহেতু রাজনীতির মধ্যে একটা লুকিয়ে চুরি ব্যবসা আছে, সেই ব্যবসায়িক লোকেরাই সবচেয়ে বেশি কনভার্ট হয়েছে। আর যারা আমাদের কাছে, যারা আজকের দিনে যারা বিজেপি থেকে, যারা হার্ডকোর বিজেপি বা আরএসএস সদস্য, তারা একটাই ভাষা বলেছে যে 4 তারিখে যারা বিজেপি হয়েছে তাদেরকে আমার দলে দরকার নেই। এটা আমি কিন্তু বহু নেতৃত্বের মুখ থেকে শুনেছি। তারা কিন্তু দেয়াল লিখেছে, তারা কিন্তু বুথে বসেছে, তারা আবার এক রাতের মধ্যে, তখন 5টা ছিল, এখন 50টা হয়েছে, এই হচ্ছে ডিফারেন্স। তখন 5 জনই দেয়াল লিখতো, ওদেরকে আমি আজ থেকে 20 বছর আগেও দেখেছি, এখনও দেখছি। কিন্তু বর্তমান যারা এসছে বেশিটাই কিন্তু 4 তারিখে কনভার্টেড বিজেপি। বেশ, আপনার কাজ করতে কোনো সমস্যা হবে না এই মুহূর্তে দাঁড়িয়ে? যদিও নিশ্চিত আমি তো করছি, তো এখন প্রত্যেক দিনই নিজের এলাকা ঘোরা থেকে শুরু করে, যেহেতু 4 নম্বরের কাউন্সিলর দীর্ঘদিন ধরে নেই, 4 নম্বরের কাউন্সিলরেরও কাজ দেখতে হয়, কর্পোরেশনের বোর্ডের কাজ দেখতে হয়, সব কিছু মিলিয়ে আছে। যতদিন মানুষ সমর্থন দেবে ততদিন থাকবো, না দিলে সেটা তো কী আছে। অনেক ধন্যবাদ তরুণ, আপনার সাথে কথা বলার জন্য। আপনারা শুনলেন যে তৃণমূল যে হেরে গেছে, অর্থাৎ যে ম্যান্ডেট এসছে 80টা, মানে 100 ক্রস করতে পারেনি। এ নিয়ে আমরা তৃণমূলের বিভিন্ন নেতা, প্রাক্তন মুখপাত্র থেকে শুরু করে তাদের সাথে কথা বলছি, এবং আমরা আপনাদের সামনে তুলে ধরছি তাদের ব্যাখ্যা, তাদের বিশ্লেষণ, তারা কি বলছেন, অর্থাৎ কিভাবে দেখছেন। আজ 1 নম্বর বড়োর চেয়ারম্যান এবং 5 নম্বর ওয়ার্ডের পৌরপিতা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরুণ সাহার কীভাবে দেখছেন আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের এই অনুষ্ঠান চলতে থাকবে। ক্যামেরায় দেবরাজের সঙ্গে শান্তনু, KTV বাংলা।